নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। গত কয়েকদিন ধরে লাগাতার আমরা নজর রেখে চলেছিলাম অভয়া কাণ্ডের প্রতিবাদের দিকে। অভয়ার যে ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনা গোটা দেশকে শুধু নয় গোটা বিশ্বে বসবাসকারী ভারতীয়দের কাছে বার্তা পাঠিয়েছে। সেই ঘটনায় প্রত্যেক দিন ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নিচ্ছে আমরা সেদিকে নজর রেখেছিলাম। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। লাগাতার বেশ কয়েক সপ্তাহ ধরে সেই ঘটনা প্রবাহের দিকে আমাদের এখনো নজর থাকছে, কিন্তু তার মাঝেই অত্যন্ত বিপজ্জনক কিছু ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে আজকে যেদিকে আমরা নজর রাখছি। কারণ দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা বিপজ্জনক ষড়যন্ত্র নতুন দিকে বাঁক নিচ্ছে। মণিপুরে গত এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে কি ঘটে চলেছে, কি ধরনের ভয়ঙ্কর সংঘর্ষ দুই সম্প্রদায়ের মধ্যে ঘটে চলেছে সে কথা গোটা দেশে কারো অজানা নয়। মণিপুরের সরকার, দেশের সরকার সব রকমভাবে চেষ্টা করে সেই অশান্তিকে যখন নিয়ন্ত্রণে এনে ফেলেছে, প্রায় যখন মণিপুরের এক একটা এলাকায় এলাকা ভিত্তিকভাবে প্রশাসনের উদ্যোগে মেইতেই এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়া শুরু হয়েছে, ঠিক তখন মণিপুরে বোমা বর্ষণ শুরু হয়েছে। আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে মণিপুরে। এর সেপ্টেম্বর মাস এবং এই মাসের একদম শুরুতে পরপর দুদিন ড্রোন থেকে বোমা বর্ষণ হয়েছে মণিপুরে। তাতে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়, কিন্তু সেখানেই ঘটনা থেমে যায়নি। সেই ঘটনা নিয়ে রিপাবলিক নেটওয়ার্ক যখন সরব হয়েছে, অন্য কোনো মিডিয়া নয়, রিপাবলিক নেটওয়ার্ক যখন সরব হয়েছে সেই ঘটনা নিয়ে, যখন মনে করা হয়েছে গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করার পরে মণিপুরে এই সমস্যা হয়তো থেমে যাবে, তখনও থামেনি। আজ আবার সেখানে রকেট হামলা হয়েছে এবং তাতেও মৃত্যুর খবর এসেছে। যখন মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ থেমে শান্তি আসার পথে, যখন দুই সম্প্রদায়ের নেতারা নিজেদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করছেন, অস্ত্র সংবরণ করছেন, অস্ত্র সমর্পণ করছেন, তখন হঠাৎ করে আকাশ থেকে বোমা বর্ষণ, হঠাৎ করে রকেট হামলা কেন? তাতে কার স্বার্থসিদ্ধি হচ্ছে? মণিপুরে অশান্তি জিইয়ে রাখতে চায় কারা? এই প্রশ্ন খুব বড়ভাবে উঠে এসেছে এবং অবধারিতভাবে বিদেশি শক্তির হাত রয়েছে বলে টের পাওয়া যাচ্ছে। এবং যে মুহূর্তে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এই প্রশ্ন তুলেছেন এবং কোথায় বিদেশি শক্তির হাত থাকতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন, সঙ্গে সঙ্গে মণিপুরের একটি সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে এর মধ্যে বিদেশি শক্তির কোনো হাত নেই, ভুল কথা প্রচার করার চেষ্টা চলছে। কিন্তু আকাশ থেকে যে বোমা বর্ষণ হচ্ছে, রকেট হামলা যে হচ্ছে, সেসব কথা অস্বীকার করতে পারেনি এই সংগঠন। এবং মণিপুরে এই ভয়ঙ্কর অবস্থা কেন, কারা মণিপুরে এই হামলা চালাচ্ছে, এর পিছনে কোন বিদেশি শক্তির হাত এবং তাতে কারা লাভবান হতে পারে, আর কোন রাজনৈতিক শক্তি চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না আজ মণিপুর নিয়ে, সেই সব কিছু বিশদে আজ দেখাবো বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। একটা রাজ্যে অশান্তি যেন থামতেই চাইছে না, যদিও বা থেমে যায় সেই অশান্তিকে দায়িত্ব নিয়ে জিয়ে রাখার দায়িত্ব কেউ যেন নিয়ে নিয়েছে, বারবার করে চেষ্টা করছে। মণিপুর এর আগে বারংবার সংবাদ শিরোনামে এসেছে। মণিপুর জাতি গোষ্ঠীর লড়াই মণিপুরকে বিধ্বস্ত করেছে, আর এবার সরাসরি সামরিক হামলা, অস্ত্র দিয়ে হামলা। গত রবিবার থেকে মণিপুরে কোথাও রকেট হামলা হয়েছে, কোথাও বা বম ফেলা হয়েছে। আপনারা জানেন যে রকেট হামলার নিশানায় কি ছিল? 1944 সালে 14 এপ্রিল প্রথম ভারতীয় পতাকা তোলা হয় এক সেনা ক্যাম্পে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত সেনা ক্যাম্প, আর সেখানেই চলে হামলা। এর উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কিন্তু এর পিছনে কাদের মদত রয়েছে? প্রাথমিক অনুমান যে কুকি উপজাতি তারা এই ধরনের কাজ করছেন, তাদের তরফেই এই হামলাগুলো চালানো হচ্ছে। কিন্তু যে ধরনের অস্ত্র, বুলেট উদ্ধার হচ্ছে, সেগুলো কারা পৌঁছে দিচ্ছে কুকিদের?
বিদেশি শক্তি। বিদেশি শক্তি থাকলে কোন বিদেশি শক্তি কাজ করছে বা কোন কোন বিদেশি শক্তি কাজ করছে নিজেদের মতো করে। আর সর্বোপরি এই সবকিছু জেনেও যারা সংসদে বা অন্যত্র বিভিন্ন সময় মণিপুর নিয়ে এত চেঁচামেচি করেছেন, তারা আজ এই মণিপুরকে দেখে কি বলবেন? চুপ থাকবেন, একটা শব্দ ব্যয় করবেন না। কেন? এর পিছনে কি কোনো কারণ রয়েছে? চলুন সব একে একে জানাবো, দেখতে থাকুন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মণিপুরে এই হামলা শুরু হয়েছে। প্রথমেই ছবিগুলো দেখিয়ে নিই। মণিপুর পুলিশ সেই ছবি প্রকাশ করেছে। প্রথমেই ছবিটা দেখুন, মণিপুরের আকাশে ড্রোন থেকে কিভাবে বোমা ফেলা হচ্ছে সেই ছবি। সবার আগে দেখুন, এক্সক্লুসিভলি এই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন সেই ছবি, তার আওয়াজও শুনতে পাবেন। ড্রোন থেকে বোমা ফেলা হচ্ছে, সেই বোমা ধোঁয়ার কুণ্ডলি নিয়ে নেমে আসছে। সেই বোমা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে নেমে আসছে। এই দেখুন সেই বোমা নেমে আসছে। মণিপুর পুলিশ এই ছবি প্রকাশ করেছে। দেখুন এই বোমা ড্রোন থেকে ছোড়া হয়েছে এবং সেই বোমা এসে মণিপুরের মাটিতে আঘাত করছে। এটা কোনো ঘোষিত যুদ্ধক্ষেত্র নয়, এটা ভারতীয় অঙ্গরাজ্য মণিপুর, যেটা আমাদের উত্তর পূর্বের রাজ্য এবং যেখানে ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল দুই সম্প্রদায়ের মধ্যে। সেই সংঘর্ষ যখন থেমে আসার সময় তখন এইভাবে বোমা বর্ষণ। দেখলেন ছবি, দেখলেন মণিপুরের আকাশে ড্রোন থেকে বোমা বর্ষণের সেই ছবি। একের পর এক বোমা মণিপুরের মাটিকে বিধ্বস্ত করেছে। গত কয়েকদিনে অন্তত 50টা বোমা বর্ষণ করা হয়েছে মণিপুরে ড্রোন থেকে। আমি সেই ড্রোন হোল্ডারের ছবি দেখাবো। যে ড্রোন হোল্ডারের ছবি, এটাও পুলিশের তরফ থেকেই প্রকাশ করা হয়েছে। এই সেই ড্রোন হোল্ডার, তারই একটি ধ্বংসপ্রাপ্ত অংশ সেই ছবি দেখতে পাচ্ছেন। এই ড্রোন হোল্ডার থেকেই হামলা চালানো হয়েছে। এরপরে দেখুন এই ড্রোন হামলার ফলে, এই বোমা বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় যেসব ক্ষতি হয়েছে তার ধ্বংসাবশেষ আপনাদের দেখাবো। মণিপুরে হামলার ফলে দেখুন সেই ধ্বংসাবশেষের ছবি। আমি পিসিআরকে বলবো ফুল স্ক্রিন সেই ছবি দেখাতে। দেখুন সেই ধ্বংসাবশেষের ছবি, যেখানে বোমা হামলা হয়েছে। আকাশ থেকে ছোড়া বোমার আঘাতে যেখানে ঘরবাড়ি ধসে পড়েছে, কোথাও মোটরসাইকেল, কোথাও ট্রাক সম্পূর্ণ জ্বলে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। কোথাও বাজার এলাকায় বোমা পড়েছে এবং সেখানে সেই সব বাড়িঘরও ভেঙে গিয়েছে। হতাহতদের স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সেখানে হতাহতদের উদ্ধারের কাজ করেছে। উদ্ধার কাজের ছবিটা একবার দেখে নেব। এই বোমা হামলার পরে দুদিন ধরে লাগাতার বোমা হামলার ফলে যে হতাহতের সংখ্যা, বেশ কিছু মৃত্যুর খবর পাচ্ছি আমরা, বেশ কিছু আহতের সংখ্যা আরও বেশি। এবং সঙ্গে সঙ্গে মণিপুর পুলিশকে, সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন রয়েছে তাদেরকে সকলকে নামতে হয়েছে উদ্ধার কাজে। স্ট্রেচার নিয়ে যাওয়ার সেই ছবি দেখুন। এবং এতে করে কোথাও আহতদের উদ্ধার করতে হয়েছে, কোথাও মৃতদেহ বহন করে নিয়ে যেতে হয়েছে। মণিপুরে লাগাতার বছর খানেক ধরে রক্তপাতের পরেও মণিপুরকে এখনও রক্তাক্ত এবং অশান্ত রাখতে চাইছে কারা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং অত্যন্ত বিপজ্জনক ঘটনা প্রবাহ মণিপুরে চলছে। বারবার বলছি, অন্য কোনো সংবাদ মাধ্যম সে বিষয় নিয়ে সুর চড়াচ্ছে না। গোটা ভারতের সামনে এই মুহূর্তে এই ছবিগুলো তুলে ধরা দরকার, সেটা রিপাবলিক নেটওয়ার্কই একমাত্র করছে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। এরপর আরও একটা ছবি আমরা দেখাবো, রকেট হামলার ছবি। মণিপুরে আজ রকেট হামলা হয়েছে, একের পর এক রকেট হামলা আজ মণিপুরে হয়েছে এবং তার ফলে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে সেই ধ্বংসাবশেষের ছবিও আমরা দেখাচ্ছি, আমাদের কাছে এসে পৌঁছেছে। দেখুন ট্রাক জ্বলে যাওয়ার ছবিও রয়েছে। সৃজিতা, এই হামলা কাদের তরফ থেকে হচ্ছে এবং কি হচ্ছে সেই বিষয়ে তো আমরা সেই প্রসঙ্গে যাব। তবে এই হামলায়
কোথায় কোথায় হামলা হলো এবং কি কি ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার হলো, কি তথ্য পাচ্ছি আমরা? চলুন আপনাদেরকে গত রবিবার থেকে মানে 1 সেপ্টেম্বর থেকে কি কিভাবে লাগাতার হামলা করা হয়েছে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা আপনাদেরকে পরপর দেখিয়ে দিই। চলুন আমরা প্লাজমায় একে একে দেখে নিই যে ঠিক পরপর রবিবার থেকে কি হচ্ছে। আমরা একে একে আপনাদেরকে দেখাবো। মণিপুরে হামলা, ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়। ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়, সেখানে একাংশ বলে যে ড্রোন তো এলাকায় পাওয়া যায়, এটা বিদেশি শক্তির কোনো হাত নেই, কিন্তু বাকিগুলোও রয়েছে। ড্রোন থেকে বোমা বর্ষণ পরবর্তী সময় তারপর আর কি কি হয়েছে মণিপুরে হামলায়? রবিবার 7 ঘন্টায়, রবিবার দুপুর 2:30টার পর থেকে প্রায় রাত 8:30 অবধি 50টি বোমা পড়ে। তারপর সোমবার আরো ড্রোন হামলা চলে। সোমবারেও প্রচুর ড্রোন হামলা চলেছে মণিপুরের বিভিন্ন এলাকায়, সেখানে বিষ্ণুপুর বলেও একটি জায়গা রয়েছে, কয়েকজন আহতও হয়েছেন। তারপর মৃত্যু হয় কয়েকজনের, আহত বেশ কয়েকজনের মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, আহত বেশ কয়েকজন রয়েছেন। এরপর যেটা হলো শুক্রবার দিন রকেট হামলা হয়ে গেল মণিপুরে, অর্থাৎ আজকের কথা বলছি। এতক্ষণ ড্রোন হামলা হচ্ছিল, বোম ফেলা হচ্ছিল, এবার যেটা হলো রকেট হামলা করা হলো মণিপুরের বিভিন্ন অংশের দ্বারা প্রভাবিত। এই ধরনের হামলা কে বা কারা করছে এবং সর্বোপরি এই যে বলা হচ্ছে রকেট তো বাজারে কিনতে পাওয়া যায়, এটা একেবারে লোকাল ইস্যু, স্থানীয় সমস্যা, তাহলে বাকিগুলো ঈশানদেব সেগুলো কোত্থেকে আসছে? একেবারেই সেই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে উঠছে। এবং রকেট না ড্রোন, যে ড্রোন সম্পর্কে বলা হচ্ছে যে ড্রোন তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ড্রোন থেকে যে বোমা, যে আইডি ফেলা হচ্ছে, যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো তো বাজারে পাওয়া যায় না। কোথা থেকে আসছে এই প্রশ্নটাই সবচেয়ে বড়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সবার আগে আপনাকে মণিপুরের অবস্থানটা আরও একবার দেখে নিতে হবে। এখানে দেখব আমরা একবার ছোট্ট করে এই ম্যাপে বোঝার চেষ্টা করুন মণিপুর কোথায় রয়েছে। এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন, এটা ভারতের পূর্বাঞ্চল, এই পশ্চিমবঙ্গ, আর এইটা ভারতের উত্তর পূর্বাঞ্চল। এইখানে মণিপুরের অবস্থান যেখানে, তার ঠিক পাশেই দীর্ঘ মায়ানমার সীমান্ত রয়েছে। মায়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত মণিপুরের। এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে এখন যেসব জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে, সেই সব জঙ্গি গোষ্ঠীগুলিকে কাজে লাগিয়ে মণিপুরে সীমান্ত পার করে ঢোকানো হচ্ছে নানা রকমের অস্ত্রশস্ত্র। আর এই জঙ্গি গোষ্ঠীগুলি কাদের মদত পাচ্ছে? মায়ানমারের ঠিক উপরের দিকে যদি নজর রাখেন তাহলে সেখান থেকে চীন দেশ শুরু হয়। এবং এমন অভিযোগ মায়ানমারের সরকারের তরফ থেকেই বারবার তোলা হয় যে মায়ানমারের উত্তরাঞ্চলে, মানে এই দিকে যে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয়, তাদেরকে চীনের তরফ থেকে গোপনে মদত দেওয়া হয়। যদি সেই সব জঙ্গি গোষ্ঠী মণিপুরে অস্ত্রশস্ত্র ঢুকিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করে থাকে, তাহলে এই কথা বলতে আর কোনো দ্বিধা নেই যে চীনা মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী মণিপুরে এখন অস্ত্র ঢোকাচ্ছে অশান্তিকে আরও বাড়িয়ে তোলার জন্যে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরও অশান্ত করে তোলার জন্য। এই কথা যখন বলা হচ্ছে, এই তত্ত্ব যখন সামনে এসেছে, তখন মণিপুরের একটি সংগঠন, কুকি-জোদের সংগঠন আইটিএলএফ এর তরফ থেকে বলা হয়েছে যে মণিপুরে এই বোমা বর্ষণে বা রকেট হামলার নেপথ্যে কোনো রকম বিদেশি হাত নেই। তাদের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে কুকি-জো কমিউনিটির, যে কুকি-জো সম্প্রদায়ের যে সংগঠন আইটিএলএফ, ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম, তাদের তরফ থেকে বিবৃতি দিয়ে কি লেখা হয়েছে দেখুন। The Kuki-Zo conflict has nothing to do with Myanmar, the US or China. আমেরিকা, চীন বা মায়ানমারের সঙ্গে কোনো সম্পর্ক এই সংঘর্ষের নেই। মানে মণিপুরে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তির নেপথ্যে মায়ানমারের কোনো সংযোগ নেই, আমেরিকা বা চীনেরও কোনো হাত নেই, এমনটা বিবৃতি দিয়ে তাদেরকে জানাতে হচ্ছে আগ বাড়িয়ে। এতদিন পর্যন্ত এই সংগঠনের তরফ থেকে এত তৎপর হয়ে কোনো মন্তব্য বা কোনো বিবৃতি কিন্তু প্রকাশ করতে হয়নি। কিন্তু যে মুহূর্তে অভিযোগ উঠেছে যে মণিপুরে বর্তমান অশান্তির নেপথ্যে চীনের হাত রয়েছে বলে আশঙ্কা, এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন যারা নিয়েছে সেই আমেরিকাও মণিপুরে বিভিন্ন সংগঠনকে অর্থ যোগাচ্ছে, সেই কথা সামনে আসতেই তড়িঘড়ি আইটিএলএফ এর তরফ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এবং ITLF এর তরফ থেকে আরও একটি দাবি করা হয়েছে যে ড্রোন হামলা মাধ্যমে এটা প্রমাণ হয় না যে বিদেশ থেকে ড্রোন পাঠানো হয়েছে, তার কারণ ড্রোন খোলা বাজারেই কিনতে পাওয়া যায়। কিন্তু সৃজিতা, ড্রোন না হয় খোলা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ড্রোন থেকে যে বোমা বর্ষণ করা হয়েছে, যে বিস্ফোরক, যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো তো খোলা বাজারে পাওয়া যায় না। সেগুলো আসছে কোথা থেকে? সৃজিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কী কী উদ্ধার করেছে মণিপুর পুলিশ। একদম ঠিক। যদি এই বিবৃতিকে আমরা একবারের জন্য মেনেও নি, সত্য ধরেও নি, ঠিক আছে, সেটা সম্পূর্ণ একটা স্থানীয় সমস্যা, একবার যদি মেনেও নি, তাহলে যা যা পাওয়া গেছে এর উৎস কি একে একে আমরা বলছি, আপনারা ভাবুন। 159 কার্তুজ, এরপর যেটা পাওয়া যাচ্ছে আইইডি 12 পাওয়া যাচ্ছে এখান থেকে, এবং পাওয়া যাচ্ছে AK-47। কোথা থেকে আসছে এই ধরনের অস্ত্র? এত উন্নত মানের অস্ত্র, এই ধরনের অস্ত্রগুলো কোথা থেকে আসছে? এছাড়াও যেটা পাওয়া যাচ্ছে .303 রাইফেল, .303 রাইফেল উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে, কারা দিচ্ছে? এগুলো স্থানীয় এলাকাতেই পাওয়া যায়, স্থানীয়ভাবেই পাওয়া যায়, এটা সম্ভব। সর্বোপরি পটাশিয়াম নাইট্রেট, সেটা তো বাজারে কিনতে পাওয়া যায় না। তাহলে এদের সাপ্লায়ার কারা? এর উত্তরটা খালি আমাদের জানা দরকার। ঈশানদেব, গত কয়েক মাস ধরে মণিপুরে শান্তি ফিরছিল, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণ করছিল। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট করা ছবি, একটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণ করার পরে। সম্প্রতি মণিপুর সরকারের উদ্যোগে জিরিবাম এলাকায় কুকিজো গোষ্ঠী এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যান্য জেলাতেও সেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার তোড়জোড় চলছিল, কিন্তু তার মধ্যেই আবার বোমা বর্ষণ শুরু হলো, আজ রকেট হামলাও হয়ে গেল। এর নেপথ্যে বিদেশি হাত থাকার যে সম্ভাবনার কথা উঠে আসছে, সেটা কি একেবারেই অমূলক? আমরা জানতে চেয়েছিলাম নিরাপত্তা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, কি বলছেন তিনি, শুনুন। অধুনা যেটা দেখা যাচ্ছে যে চীন যখন একটা মহাশক্তিধর দেশ হয়েছে, চীনের একটা টার্গেট হয়ে গেছে এই 7 সিস্টার্স, কমন টার্গেট। এবং চীন এটা এই জন্য করছে কারণ ভারতকে যদি ওদের ব্যতিব্যস্ত বিব্রত করে রাখতে হয়, ভারত ওদের জন্য একটা বড় অর্থনৈতিক বিপদ। চীনের যে অর্থনৈতিক প্রভুত্ব সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা আটকাচ্ছে এসে ভারতে। সেই জন্য চীন চাইছে যে ভারতকে অভ্যন্তরীণ সমস্যা, বৈদেশিক সমস্যা, সীমান্তের সমস্যা ক্রিয়েট করতে। চীন উত্তর পূর্ব ভারতের যতগুলো বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে তাদের সরাসরি মদত দিচ্ছে। প্রাক্তন এনএসজি কর্তার কথায় হয়তো গোটা বিষয়টা অনেকটা স্পষ্ট হলো। আর এখান থেকে মনে জাগে, প্রশ্ন জাগে, বাইরের শক্তি নয় আঘাত হানছে, কিন্তু ঘরে যারা বসে রয়েছে তারা যদি ঘরে বসেই বিপদ করে, তখন কি হয়? আমি খুব ছোট করে বলতে চাই, 2008 সালে একটা মৌ চুক্তি স্বাক্ষর করেন রাহুল গান্ধী চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে। সেই মৌ চুক্তি সম্পর্কে আজ অবধি কেউ কিছু জানে না। ঈশানদেব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সৃজিতা। রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলছিলেন মণিপুরে অশান্তি চলাকালীন, কিন্তু মণিপুরে যখন অশান্তি থেমে আসছে, সেই সময় মণিপুরে যখন এত বড় হামলা চালানো হচ্ছে, সেই সময় রাহুল গান্ধী চুপ কেন? 2008 সালে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কি চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি শি জিনপিং এবং সোনিয়া গান্ধীর উপস্থিতিতে? সে বিষয়ে কংগ্রেস এখনো চুপ কেন? এই প্রশ্নের উত্তর কংগ্রেসকে এবং রাহুল গান্ধীকেই দিতে হবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।